আজকের লেকচারে শুরু করব কোড ইন্সপেকশন টেকনিক। এর আগের লেকচারে ওয়াক থ্রুটা বুঝে গেছে, যেটা কোড ওয়াক থ্রু বলেও কিন্তু অনেক লোক চেনে। এগুলো কিন্তু একটা ফর্মাল টেকনিক্যাল রিভিউর কিন্তু আমরা এক একটা ধরন বলতে পারো আমরা দেখছি। তো যারা আগের লেকচারগুলো দেখোনি, আমি এই লেকচারের আই বাটনে আগের দুটো লেকচারের লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টেই তোমাদের দিয়ে দেবো। তোমরা মোটামুটি সিকুয়েন্সিয়াল জিনিসটাকে গ্রিপ আপ করতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে কোড ইন্সপেকশন গল্পটা কি বলছে সেটা প্রথমে ডেফিনেশন ওয়াইজ দেখবো। কোড ইন্সপেকশন ইজ আ স্ট্রাকচার রিভিউ প্রসেস where a team of developer carefully examine the source code to find error, security flaw and coding standard violation. তো কোডিং ইন্সপেকশন এর ডেফিনেশনটা যে বেসিক বলতে হবে, ডেফিনেশন কি বলছে, যেখানে একটা স্ট্রাকচার রিভিউ প্রসেস, স্ট্রাকচার কথাটা মানে একটা ফর্মাল রিভিউ প্রসেস বলতে পারো, যার একটা হদিশ আছে, যেটাকে একটা দায়িত্ববান লোকেরা এক্সিকিউট করছে এবং তাদের রুলস রেগুলেশনস কিন্তু ডকুমেন্ট আছে, এটাকেই বলা হয় স্ট্রাকচার। মানে করতেই হবে, মানে এরকম ব্যাপার। প্রত্যেকটা কাজের একটা স্ট্রাকচার পদ্ধতি রয়েছে, বলি না? তো এটা একটা স্ট্রাকচার রিভিউ প্রসেস, যেখানে আর টিম অফ ডেভেলপার, যারা এক্সপিরিয়েন্স ডেভেলপার, তারা সোর্স কোডটাকে দেখে সেখানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সিকিউরিটি ফ্ল আছে কিনা, বা কোডিং এর স্ট্যান্ডার্ডটা ভায়োলেশন হয়েছে কিনা, এটাইকে বলা হয় কোড ইন্সপেকশন বলা হয়। আগের দুটো যখন দেখলে, আগের দুটো কিন্তু নট অনলি কোড ছিল, ওখানেও কিন্তু কোড ইনবিল্ট ছিল, বাট ওখানে ডিজাইন এবং ডকুমেন্টেশন দুটোর উপরই দেখা হতো। যারা আগের লেকচারগুলো দেখে এসছো, ফর্মাল টেকনিক্যাল রিভিউ, ওয়াক থ্রু, এবার কোড ওয়াক থ্রু আমি বারবার বলছি, কেন কি করে কোডের যখন উপরে দেখবো তখন ওটা কোড ওয়াক থ্রু হয়ে যাবে, আর নর্মাল ওয়াক থ্রু প্রসেসটা কিন্তু আমরা সবকিছুই দেখছিলাম। তো এই আগের দুটো টেকনিকে আমরা সবকিছুই দেখি, বাট কোড ইন্সপেকশন মধ্যে কিন্তু আমরা শুধু কোডেরটাকেই মেনলি ফোকাস করি, মানে কোডটাই ভালো করে অ্যানালাইজ করে দেখি যে কোডের মধ্যে কোনো এরার আছে কিনা, কোনো সিকিউরিটি ফ্ল আছে কিনা, বা তাদের স্ট্যান্ডার্ড যে ভায়োলেশনগুলো, মানে বলতে পারো স্ট্যান্ডার্ড যেটা সেট করা হয়েছে সেটা কোনোভাবে ভায়োলেট হচ্ছে কিনা বা তাদের উল্লঙ্ঘন হচ্ছে কিনা বলতে পারো। সেটাই হচ্ছে বেসিক আইডিয়া অফ কোড ইন্সপেকশন। ইট হেল্প ডিটেক্ট বাগ আর্লি, ইমপ্রুভ কোড কোয়ালিটি। এখান থেকে আমরা কি করছি, যে বাগস মানে যে এরার গুলো আমরা কিন্তু প্রথমেই ফার্স্ট ফেজেই কিন্তু আমরা এটাকে ডিটেক্ট করতে পারি, বিগিনিং এ ডিটেক্ট করতে পারি। তাতে কি হবে, কোডের কোয়ালিটি কিন্তু অনেকটা আমাদের কিন্তু বেড়ে যাবে। দ্য ডেভেলপার লুক ফর লজিক্যাল এরার, পারফরমেন্স ইস্যু অ্যান্ড বেস্ট প্র্যাকটিস ভায়োলেশন। তাহলে আলটিমেটলি এখানে কি দেখা হচ্ছে, যারা দেখছে কে, প্রথমেই বললাম এখানে একটা এক্সপিরিয়েন্স, যারা ডেভেলপার, যে ডেভেলপ করেছে সে হচ্ছে জুনিয়র আর দেখছে হচ্ছে সিনিয়র। সেখানে আলটিমেটলি তাদের দেখার একটাই উদ্দেশ্য যে কোনো লজিক্যালি সে কোনো ভুল করেছে কিনা। দেখো কম্পাইলিং মানে যেটাকে বলা হয় কম্পাইলার এরার কিন্তু করবে না, মানে যেটাকে বলা হয় সিনট্যাকটিক্যাল এরার কিন্তু সে করবে না। এটুকু তো ক্লিয়ার হয়ে গেছে, যে অতদূর অব্দি পৌঁছেছে মানে একটা ইঞ্জিনিয়ার হয়েছে মানে সে আর কোনো সিনট্যাকটিক্যাল এরার করবে না। বাট দেখা হচ্ছে কেন লজিক্যাল এরার করছে কিনা, পারফরমেন্স ইস্যু, মানে এই কোডটা যে লিখলো সেটা তার মধ্যে কোনো পারফরমেন্সের রেসপেক্টে কোনো প্রবলেম আসবে কিনা। মানে ধরে নাও যেটা রিকার্সিভ ওয়েতে করা উচিত ছিল সেটা তোমরা ইটারেটিভ ওয়েতে করে দিয়েছো, ইটারেটিভ ওয়েতে একটু বেশিক্ষণ সময় লাগছে হয়তো, হতে পারে, বা ধরে নাও ইটারেটিভ ওয়েতে করলে আরো ভালো হতো, যেখানে রিকার্সিভ ওয়েতে করে দিয়েছে। এরকম যে জিনিসগুলো, পারফরমেন্স গুলো, সেটাও কিন্তু এখানে দেখা হয়। এবং তার কোনো যেটা আমাদের কোডিং স্ট্যান্ডার্ড, আমাদের অলরেডি ভিডিওটা চলে এসছে এই লেকচার সিরিজে, ডিজাইন এবং কোডিং স্ট্যান্ডার্ড, যেটা একটা ইন্ডাস্ট্রি লেভেল স্ট্যান্ডার্ড রয়েছে, তার কোনো ভায়োলেশন হচ্ছে কিনা, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ফেজে দেখা হচ্ছে। দ্য প্রসেস এনশিওর দ্য কোড ইজ এফিশিয়েন্ট, মেনটেনেবল অ্যান্ড ফলো স্ট্যান্ডার্ড। তাহলে আলটিমেটলি বুঝতেই পারছো এর যে চারটে পয়েন্টে এই ডেফিনেশনটা ক্লিয়ার হয়ে গেল, যেখান থেকে আমরা লাস্ট পয়েন্ট বলছিল যে কোডটা যাতে এফিশিয়েন্ট হয়, মেনটেনেবল হয় এবং স্ট্যান্ডার্ডও কিন্তু ফলো করে। এই তিনটে জিনিসই মানতে হবে। এফিশিয়েন্ট কোড লিখেছে কথাটা আমরা বলি, আলটিমেটলি ইউ হ্যাভ টু রাইট সাম এফিশিয়েন্ট থিং, এবং মেনটেনও করা যেতে পারে পরবর্তীকালে কোনো সমস্যা ছাড়া। এবং যে স্ট্যান্ডার্ডগুলো আছে ইন্ডাস্ট্রি, যে মিনিমাম স্ট্যান্ডার্ডও সেটা কিন্তু সেটা ফলো হয়েছে। এইগুলোই কিন্তু এই কোড ইন্সপেকশন প্রসেসে দেখা হচ্ছে। অবজেক্টিভ কি বলছে, ইমপ্রুভ কোড কোয়ালিটি। তো বুঝতেই পারছো কোডের কোয়ালিটিটাকে ভালো করার জন্য। ডিটেক্ট অ্যান্ড ডিফেক্ট আর্লি ইন দ্য ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে এখানে ডিটেক্ট অ্যান্ড ফিক্স ডিফেক্ট মানে একদম সিম্পল কথা, আমাদের যে কোনো রকম কোনো প্রবলেম থাকলে সেটা আর্লি লাইফ সাইকেল ফেজেই আমরা এটাকে ডিটেক্ট করছি, ওটা ফিক্স করে দিচ্ছি, এটাই মেন গল্প। শেয়ার নলেজ অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস অ্যামং টিম মেম্বার। তাহলে এখান থেকে কি হচ্ছে, আমরা নলেজ শেয়ারিং একটা অ্যাপ্রোচ চলে আসছে, যারা সিনিয়র ডেভেলপার জুনিয়র ডেভেলপকে বোঝাচ্ছে যে ভাই এইভাবে লিখুন, এটা ভুল, এটা এইভাবে করা উচিত, এইভাবে করলে ভালো হয়, জিনিসপত্রগুলো একটা নলেজ শেয়ারিং অ্যাপ্রোচ চলে আসছে। এনফোর্স কোডিং স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স। তাহলে এখানে একটা বড় কথা চলে আসলো, এই যে কোডিং আমরা বলেছিলাম আমরা, যেটা আমাদের
কমপ্লায়েন্স ইন কোডিং অ্যান্ড ডিজাইন যে স্ট্যান্ডার্ডটা আমাদের যে ভিডিওটা আমাদের ছিল অলরেডি এই প্লেলিস্টে রয়েছে, খুব ইম্পর্টেন্ট ভিডিও, এটা সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও যে এগুলো আমাদের কি স্ট্যান্ডার্ড থাকা উচিত সেটা কিন্তু আমাদের আলটিমেটলি এখানে এনফোর্স মানে করা হচ্ছে, মানে ওটাই দেখা হচ্ছে যে ভাই ওটা তুমি রেখেছো কিনা, ওই স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স গুলোকে মেনটেন করে কোড করেছো কিনা, এটাই কিন্তু আলটিমেটলি কোড ইন্সপেকশনে এটাও কিন্তু একটা পার্ট দেখা হচ্ছে। যেরকম লজিক্যাল পারফরমেন্স এগুলো তো দেখা হচ্ছে, তার সাথে সাথে কিন্তু এই স্ট্যান্ডার্ডটাও কিন্তু মেনটেন রাখা হচ্ছে। এটাই কিন্তু দেখার মেন হচ্ছে বলতে পারো অবজেক্টিভ বলতে পারো কোড ইন্সপেকশন। প্রসেসটা কিভাবে হবে, এর কি কিভাবে ফেজ আছে, মোটামুটি এই ফর্মাল টেকনিক্যাল রিভিউ যারা দেখেছো বা যারা ওয়াক থ্রু দেখেছো মোটামুটি কিছুটা একই কনসেপ্ট বলতে পারো। তো সেখানে বলছে প্ল্যানিং কি বলছে, সিলেক্ট দ্য কোড ফর ইন্সপেকশন, সেট গোল অ্যান্ড ফর্ম দ্য রিভিউ টিম। দেখো এর আগের লেকচারগুলো যারা দেখে এসছো মোটামুটি এদের কাঠামোগুলো কিন্তু একই রকম হয়, মানে খুব একটা ডিফারেন্সিয়েশন নেই। যে মোটামুটি প্রথম প্ল্যানিং ফেজ যেখানে আমাদের গোল সেট করো যে কেন কি কোন কোডের উপর ইন্সপেকশন করবে, করে কি করবে সেখানে গোল সেট করতে হবে, কোন কোড সেটাকে সিলেক্ট করো, কারা কারা রিভিউ করবে সেগুলোকে সিলেক্ট করো, যেগুলো আমরা করে 3টে স্টেপে পড়েছিলাম এটা একই লাইনে লেখা আছে। আলটিমেটলি গল্পটা তোমরা বুঝতেই পারছো, আর আগের লেকচারগুলো দেখেছো একই ধাঁচের আছে, আর কিছু চেঞ্জ নেই। প্ল্যানিং মানে পুরোটাই তোমাকে কি কার উপর তুমি করবে, কোন কোন কোডের উপর ইন্সপেকশন করবে, তোমার গোল কি, মানে এখান থেকে কি ফাইন্ড আউট করবে, লজিক্যাল প্রবলেম ফাইন্ড আউট করবে না পারফরমেন্স প্রবলেম ফাইন্ড আউট করবে না স্ট্যান্ডার্ডটা চেক করাবে, তাই কি জন্য করবে এটা মাথায় রাখবে। এবং থার্ড বলছে যে ফ্রম দ্য রিভিউ টিম, কারা কারা রিভিউ টিম মধ্যে কারা কোন কোন ডেভেলপার থাকবে এটাও তোমাকে ফিল করতে হবে, সময় পাবো সবকিছু এখান থেকে কিন্তু প্ল্যানিং ফেজে আমরা করে নিই। এটা অলরেডি এর আগে দেখলাম, ওয়াক থ্রুতে দেখেছো, আমাদের ফর্মাল টেকনিক্যাল রিভিউ দেখলো, দেখে নিয়েছো বেসিক গুলো। প্রিপারেশন ফেজে কি হচ্ছে, ইচ টিম মেম্বার রিভিউ দ্য কোড ইন্ডিভিজুয়ালি টু ফাইন্ড আ পসিবল ইস্যু। যারা যারা এই কোড ইন্সপেকশন টিমে রয়েছে, যে মেম্বার্স গুলো রয়েছে তারা ইন্ডিভিজুয়ালি কোডগুলো দেখে, দেখে যেসব জায়গায় ইস্যু আসতে পারে সেই ইস্যুগুলোকে পয়েন্ট আউট করে আমরা একটা জায়গায় রাখে যে পরবর্তীকালে সেটা জমা দেবে, এইভাবে গল্প হবে। ইন্সপেকশন মিটিং এ কি হচ্ছে, দ্য টিম ডিসকাস the issue found and the moderator record necessary changes। মানে দেখো প্রিপারেশন ফেজে রিভিউয়াররা গিয়ে সে তারা কোথায় পুরো কোডটা দেখে আলাদা আলাদা করে দেখে কোথায় কোথায় ভুল হতে পারে সেগুলো লিখে নিয়েছে, লিখে নিয়ে ইন্সপেকশন মিটিং একটা মিটিং ডাকা হলো, সেখানে গিয়ে যারা কোড করেছে তাদেরকে অথার বলা হচ্ছে, রিভিউয়ার এবং মডারেটর মানে যে লিখে রাখে, ওয়ান কাইন্ড অফ তার রেকর্ডার মানে যারা লিখে রাখে যে কি কি জিনিস চেঞ্জেস রাখা হবে আর কি কি জিনিস ওরা দেখে বুঝলো, ভালো মন্দ সবকিছুই কিন্তু ওখানে লিখে রাখা হচ্ছে যে ভাই এই জিনিস ডিসকাশন হচ্ছে যে ভাই এইগুলো ভুল হয়েছে, এটাকে আরো ভালো করা দরকার, এটা এইভাবে করতে হবে, এগুলো সব কথাগুলো কিন্তু মডারেটর লিখে রাখে। রিওয়ার্কে কি বলছে, দ্য ডেভেলপার ফিক্স দ্য ইস্যু অ্যান্ড সাবমিট দ্য আপডেটেড কোড। যেটা ভুল ভ্রান্তিগুলো ধরা পড়েছে, যেগুলো আরো ভালো করতে হতো সেগুলো বলা হলো, যেগুলো রেকর্ড করা হয়েছিল সেগুলোই রিওয়ার্কের ফেজে কি হচ্ছে, সে ডেভেলপার যে করেছিল আগে সেই ওটাকে ঠিক করলো, করে সেই আপডেটেড কোডটা সাবমিট করলো। ফলো আপে কি বলছে, দ্য মডারেটর চেক দ্য কারেকশন অ্যান্ড ক্লোজ দ্য ইন্সপেকশন ইফ অল দ্য ইস্যু ওয়াজ রিজলভ। এবার মডারেটরের কাজ কি, যে রেকর্ড করেছিল তাকে দেখতে হবে যে জিনিসগুলো বলা হয়েছিল ঠিক করার জন্য আর যেগুলো তারপরে কাজ দেওয়া হলো যে ডেভেলপারকে সেটা ঠিক করে দেওয়ার জন্য সে ঠিকঠাক গুলো করেছে কিনা, এটাই ফলো আপ বলছে। যেইগুলো কারেকশন করার কথা বলা হয়েছিল সেগুলো ঠিকঠাকভাবে কারেকশন হয়েছে কিনা, আর যদি হয়ে যায় তাহলে সেই ইন্সপেকশনটাকে ক্লোজ করে দাও, মানে এটা এই ইন্সপেকশনের যেটুকু যে যার জন্য শুরু করেছিলাম তার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ফলো আপ অ্যাক্টিভিটি কিন্তু বলছে। এবারে হচ্ছে ইন্সপেকশনের টিম রোল মানে কারা কারা ইন্সপেকশন এই পুরো প্রসেসে বলতে পারো কারা কারা পার্টিসিপেট করে, তার মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছে অথার, যেটা ডেভেলপার বলতে পারো যে কোডটা লিখেছে, হ্যাঁ, এবং ইন্সপেকশনে এরাই কিন্তু দেবে, এরাই কিন্তু ইন্সপেক্টে দেবে, মানে ভাই আমি যে কোডটা লিখলাম আমি তো দেবো একটা লোককে যে ভাই ইন্সপেক্ট করে দেখো যে ঠিকঠাক লিখেছি কিনা, যেটা আমরা বলি না ছোটবেলা যে কোনো ড্রয়িং করে দেখাই আমাদের মামাকে যে ঠিকঠাক ড্রয়িং করেছি কিনা, কোনো জিনিস লিখে দেখাই যে ঠিকঠাক লিখেছি কিনা। তো সেরকমই যারা অথার মানে যারা ডেভেলপার যারা কোডটা লিখেছে, লিখে এবার এই কোডটা ইন্সপেক্টে যাবে, এরকম ব্যাপার। মডারেটর কি রোল প্লে করে, যে পুরো জিনিসটাকে একটা লিডারশিপ নেয়, দ্য পারসন হু লিড দ্য ইন্সপেকশন প্রসেস আর এনশিওর ইট রান স্মুথলি, মানে এই লিডার। দেখো একটা জিনিস দেখলে বুঝতে পারবে ওয়াক থ্রুতে কিন্তু এই মডারেটরের গল্প ছিল না, যারা দেখে এসছো এই জন্য এটাকে ইনফর্মাল বলা হতো, মানে এখানে কেউ দায়িত্ববান লোক নেই যে জিনিসটাকে স্ট্রাকচার ওয়েতে এক্সিকিউট করাবে, মানে ম্যানেজার মডারেটরকে আমরা এখনকার দিনে প্রেজেন্ট সিনারিওতে আমরা ম্যানেজার বলে তাদের জানি, যে কোনো জিনিস একটা ম্যানেজার হয় যে জিনিসটাকে ম্যানেজ করে, তো সেই মডারেটর হচ্ছে সেই ম্যানেজার যে জিনিসটা পুরো দায়িত্ব নিয়ে কাজটা পুরো করাবে। আর রিভিউয়ার মানে বুঝতে পারছো যারা রিভিউ করবে, আদার্স ডেভেলপার হু প্রোভাইড ইনসাইট এন্ড সাজেশন ফর দ্য ইমপ্রুভমেন্ট, যারা অন্য
অন্য ডেভেলপার, সিনিয়র ডেভেলপার, তারা দেখবে কোডটাকে ঠিকঠাক লিখেছে কিনা এবং তারা তাদের যে সাজেশন গুলো ইমপ্রুভমেন্টের সেগুলো দিয়ে যাবে, ভুল ভ্রান্তি গুলো বলে দিয়ে যাবে, সেটা পরবর্তীকালে এটা ঠিক হবে। আর রেকর্ডারকে সে হচ্ছে একটা মানুষ, সে পুরো জিনিসটাকে ডকুমেন্ট করবে, যা যা ইস্যু বলে দেবে সেগুলোকে ডকুমেন্ট করবে। দ্য পার্সন রেসপন্সিবল ফর ডকুমেন্টিং দ্য ইস্যু অ্যান্ড ডিসিশন মেড ডিউরিং দ্য ইন্সপেকশন। এই মানুষটারই মেন কাজ হবে পুরো জিনিসটাকে ডকুমেন্ট করা, কোনো জায়গায় কোনো ইস্যু, যা যা ইস্যু এসছে বা যা যা সাজেশন দেওয়া হয়েছে, যেগুলো ইন্সপেকশনের পুরো প্রসেসে এসছে সেগুলোকে আরো ভালো করা দরকার, সেই জিনিসগুলো সবই কিন্তু এই রেকর্ডারের কাজ হচ্ছে পুরো জিনিসটাকে ডকুমেন্ট করে রাখা। এই হচ্ছে বলতে পারো এরা হচ্ছে টিম মেম্বার্স যারা ইন্সপেকশন রোলটাকে কন্ডাক্ট করছে। এর বেনিফিটস কি আছে, এই কোড ইন্সপেকশনের বেনিফিটস গুলো আমরা একে একে দেখবো। এনহ্যান্স কোড কোয়ালিটি অ্যান্ড মেনটেনেবিলিটি। তো অবভিয়াসলি এইসব করলে কি হবে, আলটিমেটলি আমাদের কোডের কোয়ালিটিটা অনেক এনহ্যান্সড হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে এবং মেনটেনও করা যাবে। দু লাইন কি লেখা আছে, কোড ইন্সপেকশন এনশিওর দ্যাট কোডিং স্ট্যান্ডার্ড, বেস্ট প্র্যাকটিসেস অ্যান্ড ডিজাইন প্রিন্সিপাল আর ফলো। তাহলে এই যে এনহ্যান্স কোয়ালিটিটা কিন্তু এই লাইনটার মধ্যেই পুরো লেখা রয়েছে যে আমরা আলটিমেটলি কি এনহ্যান্স করছি, যে কোডিং এর স্ট্যান্ডার্ডটা আরো ভালো হবে। এটাই তো আমাদের কোড ইন্সপেকশন এনশিওর করে। করা এই জিনিসটা যদি করা হয় তাহলে আমাদের কি এনশিওর পাচ্ছি আমি, যে ভাই আলটিমেটলি কোডিং এর স্ট্যান্ডার্ড ভালো হচ্ছে, বেস্ট প্র্যাকটিসেস গুলো নেওয়া হচ্ছে, যে ডিজাইন প্রিন্সিপাল, কোডিং এর যে ডিজাইন প্রিন্সিপাল রয়েছে, এটা নর্মাল ডিজাইন প্রিন্সিপাল বলো না, কোডিং এর ডিজাইন যে প্রিন্সিপাল গুলো, যেভাবে কোড লেখা দরকার সেগুলো সবই কিন্তু এনশিওর করা হচ্ছে। ওয়েল স্ট্রাকচার এন্ড ডকুমেন্টেড কোড মেড ফিউচার মডিফিকেশন ইজি এন্ড রিডিউস টেকনিক্যাল ডিবেট। তাহলে এই জায়গাতে আলটিমেটলি মেনটেনেবিলিটির কথাটার মানে এখানে কোথা থেকে আসছে দেখো, সেখানে দেখো যে কোডটা আমি লিখলাম সেই কোডের একটা প্রপার ডকুমেন্টেশনও ঢাকা হচ্ছে। এটা পরবর্তীকালে যদি কোনো মডিফিকেশন করা দরকার তাহলে যে টেকনিক্যাল যে ইস্যুগুলো অনেকটা কমিয়ে দেবে, ডিবেট কমিয়ে দেবে, যে কিভাবে করেছিলাম তার আইডিয়া নেই এরকম বললে হবে না, তার ডকুমেন্ট থাকলে পরবর্তীকালে করতে হবে। তো এটা কিন্তু করা হচ্ছে এখানে, এটাই কিন্তু দেখা হয়। যেখানে যারা রিভিউয়াররা আসছে তারা শুধু কিন্তু কোড দেখছে না, ডকুমেন্টটাও দেখছে যে ঠিকঠাক ভাবে ডকুমেন্ট গুলো করা হয়েছে কিনা, যেটা পরবর্তীকালে মডিফিকেশন রেসপেক্টে কিন্তু অনেকটা কাজে লেগে যাবে। রিডিউস ডেভেলপমেন্ট কস্ট অ্যান্ড প্রজেক্ট রিস্ক। যেহেতু ডিটেক্ট আর্লি প্রথমেই পেয়ে যাও তাহলে অবভিয়াসলি পরবর্তীকালে যে বাগস ফিক্সিং এর যে কস্টটা লাগবে না, এখানে বলতে পারো যেরকম লেখা রয়েছে, আইডেন্টিফাই ডিটেক্ট ডিফেক্ট আর্লি, রিডিউসিং দ্য কস্ট টু ফিক্স বাগ লেটার ইন দ্য ডেভেলপমেন্ট সাইকেল। যেহেতু আমরা ডিফেক্ট গুলো এত আর্লি আমরা ফাইন্ড আউট করে নিচ্ছি, কোড লিখিয়ে লোককে দেখিয়ে ডিটেক্ট গুলো পেয়ে গেলাম, যা বাগস গুলো মোটামুটি আমরা ধরে ফেললাম। তো বাগস ধরে ফেলা মানে পরবর্তীকালে এটা ফিক্সিং এর গল্প আর থাকলো না। এই যে ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে পরে টেস্টিং ফেজে গিয়ে যে ফিক্সিং করছি এটা কিন্তু নর্মালি কিন্তু আর থাকে না। তাহলে অনেকটা কি হয়, কস্ট একটা রিডিউস হয়ে যাচ্ছে এখানে। প্রিভেন্ট ক্রিটিক্যাল ইস্যু বিফোর ডেভেলপমেন্ট, মিনিমাইজিং প্রজেক্ট রিস্ক সাচ অ্যাজ সিস্টেম ফেলিওর অর সিকিউরিটি ভালনারেবিলিটিস। দেখো প্রজেক্টকে ডেভেলপমেন্ট মানে অন রানিং এ নিয়ে যাওয়ার আগেই সব এরার গুলো কিন্তু আমরা, ক্রিটিক্যাল এরার গুলো কিন্তু আমরা মোটামুটি মিনিমাইজ করে ফেললাম। তাতে কি হয়, প্রজেক্টের রিস্কটা অনেক কমে যাবে। পরবর্তীকালে প্রজেক্ট ফেলিওর হবে না, সিস্টেম ফেলিওর হলো না, সিকিউরিটি কোনো গ্লিচ থাকলো না, বা ভালনারেবিলিটিস বলতে পারো বা গ্লিচ বলতে পারো, এই জিনিসপত্রগুলো কিন্তু আর থাকবে না। অনেকটা এখান থেকে তুমি কিন্তু রেহাই চলে আসছে। ফাস্টেস্ট টাইম টু মার্কেট ডিউ টু আর্লি ডিটেকশন অফ ডিফেক্ট। কি বলতে চেয়েছে এখানে, বাই ক্যাচিং ইস্যু ইন দ্য আর্লি স্টেজ ডেভেলপার স্পেন্ড লেস টাইম ডিবাগিং লেটার লিডিং টু ফাস্ট ডেভেলপমেন্ট সাইকেল। তো এই ক্ষেত্রে কি হয়, তো এটা প্রথমেই বলেছে ফাস্টার টাইম টু মার্কেট ডিউ টু আর্লি ডিটেকশন অফ ডিফেক্ট। তাহলে আলটিমেটলি এখান থেকে প্রথম আইডিয়াই তোমরা পেয়ে যাচ্ছ এই লাইনের ভিত্তিতে, যে প্রথম মানেটা আমরা দেখলাম, এই যে ইস্যুগুলো আমরা কিন্তু আর্লি স্টেজেই কিন্তু আমরা ধরে ফেলছি। তো সেই সূত্রে ডেভেলপারদের পরবর্তীকালে যখন আমাদের ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এগিয়ে যাচ্ছে, পরবর্তীকালে সে ডিবাগিং এর গল্পটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। সেখানে কিন্তু একদম সময় না দেওয়ার মতনই রয়েছে, মানে আর এক্সট্রা সময় দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাদের কি হবে, ডেভেলপমেন্টটা ফাস্ট হচ্ছে। এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট গল্প এখান থেকে, যেটা আমরা আলটিমেটলি মার্কেটে আমরা খুব তাড়াতাড়ি প্রজেক্টটাকে নিয়ে আসতে পারি। যেখানে দেখো এই ফেজগুলো যদি না হতো তাহলে পরবর্তীকালে এগুলো টেস্টিং ফেজে দিতে হতো, টেস্টিং ফেজে অনেক সমস্যা হতো, সেগুলোকে আবার ঠিক করতে হতো। তো সেটাই কিন্তু এখানে কিন্তু আর অনেকটা কমে যাচ্ছে বলতে পারো। রিডিউস দ্য নাম্বার অফ ডিফেক্ট এন্টারিং টেস্টিং ফেজ হেল্প অ্যাক্সেলারেট দ্য ওভারঅল প্রজেক্ট কমপ্লিশন। তাই তো প্রথমেই বললাম, এখানে বলেই দিয়েছি আমি যে টেস্টিং ফেজে ঢোকার আগেই অনেকটা আমরা কিন্তু যে প্রবলেমস গুলো সেগুলো কিন্তু রিডিউস করে নিয়েছে। তো সেখান থেকে তাহলে আলটিমেটলি টেস্টিং ফেজটা অনেকটা কম সময় রইলো, তাহলে কি প্রজেক্টের কমপ্লিশনটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি হবে। অ্যাক্সেলারেট মানে অনেকটা এগিয়ে গেল, যার ডেট দেওয়া ছিল তার থেকে অনেক আগেই কিন্তু প্রজেক্টটা
কমপ্লিট হয়ে গেল বলতে পারো। ইমপ্রুভ টিম কোলাবোরেশন এন্ড লার্নিং, তো এখান থেকে কি আসছে, কোড ইন্সপেকশন এনকারেজ নলেজ শেয়ারিং অ্যাজ এক্সপিরিয়েন্স ডেভেলপার গাইড দ্য জুনিয়র মেম্বার। তো এখান থেকেই দেখো টিম কোলাবোরেশন লার্নিং মানে এখান থেকে একটা কথাই মাথায় রাখতে হবে যে দেখো এক্সপিরিয়েন্স যারা ডেভেলপার সেখান থেকে জুনিয়র ডেভেলপাররা শিখছে, সবাই একাগ্রতা হয়ে কাজ করছে। তো এখান থেকে আমরা এই টিম কোলাবোরেশন লার্নিংটা আমরা মোটামুটি বুঝতে পারি। দেখো লাস্ট পয়েন্ট বলছে টিম মেম্বার লার্ন বেস্ট প্র্যাকটিসেস, improve overall coding skill and awareness of potential pitfalls। এখান থেকে একটা আইডিয়া কি আসছে যে মোটামুটি যারা জুনিয়র ডেভেলপার এখান থেকে এই সব কোড ইন্সপেকশন বড় বা এই রিভিউ টেকনিকের মধ্যে যখন যায়, সেখান থেকে যারা এক্সপিরিয়েন্স লোকেদের সঙ্গে কথা বলে, তো মোটামুটি তার একটা আইডিয়া চলে আসে যে কোনটা লেখা উচিত আর কোনটা উচিত না, কোনটা লিখলে পরবর্তীকালে সমস্যা হতে পারে, এই সব রকম আইডিয়াস কিন্তু এখান থেকে কিন্তু তারা শিখে যায়। তাহলে এখান থেকে একটা বলতে পারো এখানে টিম কোলাবোরেশন এবং নলেজ শেয়ারিং অ্যাপ্রোচ কিন্তু এখানে চলে। লাস্ট পোর্শনে চলে এসেছি, এবার আমরা লিমিটেশনসটা দেখবো। এখানে কি কি সমস্যা হতে পারে, এক হতে পারে যে টাইম কনজিউমিং প্রসেস, অবভিয়াসলি এগুলো করতে গেলে একটু সময় তো লাগবেই। কন্ডাক্টিং ডিটেল ইন্সপেকশন রিকোয়ার এফোর্ট অ্যান্ড কোঅর্ডিনেশন উইচ স্লো ডাউন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। টেস্টিং এ গিয়ে টেস্ট করে যে সময়টা খরচা করতাম, ইন্সপেকশন করে মোটামুটি তার পুরোটা না হলেও অর্ধেক সময় তো খরচা করছি, এই জন্য একটা টাইম কনজিউমিং প্রসেসও বলছে আলটিমেটলি, যেখানে ডিটেলস ইন্সপেকশন করতে গেলে তাহলে এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আমার ডেভেলপমেন্ট প্রসেস কিন্তু একটু স্লো হয়ে যাবে, মানে টাইমটা অনেকটা বেড়ে যেতে পারে। লার্জ কোড বেস মেক দ্য প্রজেক্ট ইভেন মোর রিসোর্স ইন্টেন্সিভ, মানে যত তোমার কোডটা অনেক বড় হবে বেশি লোক লাগবে এই রিভিউটা করার জন্য, ঠিক আছে, ইন্সপেক্ট করার জন্য বেশি লোক লাগবে, সেখানে কিন্তু রিসোর্স কিন্তু আরো বেশি লাগছে, মানে খরচাও কিন্তু এখানে অনেকটা বেড়ে যাচ্ছে। পসিবিলিটিস অফ হিউম্যান এরার অর ওভারসাইট, এখানে একটা বড় পয়েন্ট, এখান থেকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে পারো এটা, যে হিউম্যান এরার বলতে পারো যেহেতু মানুষই দেখছি তো কোডটা, তো সেখান থেকে আমরা কোনো জায়গায় হয় না আমরা বলি যে আমরা ওভারলুক করে গেছি, মানে ওটাকে আমরা বাদ দিয়ে চলে গেছি, এরকম কিন্তু হতেই পারে। রিভিউয়ার মে মিস ডিফেক্ট ডিউ টু ফ্যাটিক, কগনিটিভ বায়াস অর ল্যাক অফ ডোমেন নলেজ। তাহলে এখান থেকে বড় ইম্পর্টেন্ট কথায় লাইন থেকে কি পাচ্ছ যে যারা রিভিউ করছে তারা অনেক কিছু জিনিসকে ওভারলুক করে বেরিয়ে যেতে পারে, মানে ওটা না দেখে বেরিয়ে গেল, না দেখিনি, এই কথাগুলো আমরা বলি। দেখো আমাদের যেহেতু আমরা ফ্যাটিক কথাটার মানে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে কাজ করেছি, আমাদের টায়ার্ডনেস চলে এসছে, ওর জন্য ওটা হতে পারে। কগনিটিভ বায়াস না, আর ভালো লাগছে না, মাথা কাজ করছে না, এই কথাটা বাংলাতে বলি, তো সেটাই হতে পারে। বা কোনো ডোমেন নলেজই ছিল না ওইটুকু পোর্শনের উপর, যেটা দিয়ে কাজ করেছে ওটা নলেজ নেই, ওটাও দেখেনি, আর এরকম জন্য কিন্তু সমস্যা, কিন্তু এটা কিন্তু ওয়ান কাইন্ড লিমিটেশনস বলতে পারো। আনলাইক automated testing, manual inspection rely solely on human judgment, increasing the risk of undetected issue। তাহলে এখান থেকে একটা বড় প্রশ্ন চলে আসছে যে হিউম্যানের উপর পুরো জিনিসটা ছেড়ে দিলে তো হিউম্যান এরার হতেই পারে, এটা কোনো ব্যাপার না। হিউম্যানের উপর পুরোটা মানে ম্যানুয়াল মানে হচ্ছে পুরোটা হিউম্যানের উপর, হিউম্যান জাজমেন্টের উপর ডিপেন্ডেন্ট, যেটাতে রিস্ক কিন্তু পরবর্তীকালে আসতে পারে, যেগুলো আনডিটেক্টেড, যে এই ইস্যুগুলো ডিটেক্টই করা হয়নি। তা না করে যদি আমরা একটুখানি ম্যানুয়াল টেস্টিং এ যাই, যেখানে মোটামুটি অটোমেটেড টেস্টিং এ যাই, সেখানে কিন্তু মোটামুটি অনেক জিনিসগুলোই আমরা হিউম্যান যেগুলো পারে না সেগুলো কিন্তু অটোমেশন টেস্টিং এ কিন্তু অনেকটা আমরা ধরতে পারি। এই ব্যাপারগুলো মোটামুটি রয়েছে লিমিটেশনস এর মধ্যে। পোটেনশিয়াল ফর কনফ্লিক্ট অ্যামং টিম মেম্বার্স, ডেভেলপার মে টেক ক্রিটিসিজম পার্সোনালি লিডিং টু কনফ্লিক্ট অ্যান্ড রিডিউস মরাল। দেখো আলটিমেটলি এটা মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যেখানে বলছে পোটেনশিয়াল ফর কনফ্লিক্ট অ্যামং দ্য টিম মেম্বার, এই পয়েন্টটা, যেখানে একটা কথা আমি গ্লোবাল কথা বলছি এটা পুরো বোঝানোর জন্য, যে মানুষটা রিভিউ করছে বা কোডটাকে ইন্সপেক্ট করছে, আর যার কোডটা করছে, ধরে নাও একটা কথা বললো, ভাই তুমি এইভাবে কোড লিখেছো, তুমি কোন কলেজ দিয়ে পড়াশোনা করেছো যে তুমি এইভাবে কোড লিখছো, যদি এরকম ধরনের কোনো কথা যদি বলে, তাহলে সেটা যারা ডেভেলপার, যারা টিম মেম্বার্সের কিন্তু মরাল ডাউন হয়ে যাবে, তার খারাপ লাগবে শুনতে, তাদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যাবে, তর্ক বিতর্ক চলে আসছে। তো এই জিনিসগুলো কিন্তু একটা এখানে কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো লিমিটেশনসও বলতে পারো, যদিও বা এরকম ভাবে কথা বলা উচিত না, বাট তাও একটা কথা বললাম। ডিফারেন্স ইন কোডিং স্টাইল অ্যান্ড ওপিনিয়ন ক্যান ক্রিয়েট ফ্রিকশন স্পেশালি ইন ডাইভার্স টিম। দেখো একটা গল্পটা হচ্ছে যে ইন্সপেক্ট করতেছে, সে বললো ভাই তুমি এইভাবে লেখো, ধরে নাও তুমি ইটারেশন দিয়ে লেখো, বাট যে কোড করে সে বলছে আমি রিকারশন দিয়ে লিখেছি, সে একটা কথা বলছে, তো সেখান থেকে একটা ওয়ান কাইন্ড অফ কনফ্লিকশন চলে আসছে যে দুজনের মধ্যে, যে ভাই আমি এইটা এইভাবে করেছি, ও ওইভাবে বলছে, তো এটা একটা ওয়ান কাইন্ড অফ সমস্যা কিন্তু এখান থেকে তোমরা পেতেই পারো। মে নট ক্যাচ অল টাইপ অফ ডিফেক্ট, এক্সাম্পল পারফরমেন্স অর কনকারেন্সি ইস্যু, এইটা দিয়ে কিন্তু আমাদের সব রকম ডিফেক্ট কিন্তু আমরা
ধরতে পারি, এটা শুধু কোডের জাস্ট আমরা ওয়ান কাইন্ড অফ কোডের যে কিছু হালকা সুলকা সমস্যাগুলোই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। তো পারফরমেন্স যেটা কত ভালো চলবে তার সেটা কিন্তু আমরা ওভারঅল টেস্টিং না করলে কিন্তু পারবো না। কনকারেন্সি কতটা ভালো হচ্ছে, মানে কনকারেন্ট এক্সিকিউশন কতটা ভালো, প্যারালাল এক্সিকিউশন সেটাও কিন্তু আমাদের এইভাবে দেখে বুঝতে পারবো না, এর জন্য আলাদা করে টেস্টিং কিন্তু করতে হয়। কোড ইন্সপেকশন primarily focus on logical error, readability and maintainability, but they may not reveal runtime issue. খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে আসছে। তো কোড ইন্সপেকশন আলটিমেটলি আমাদের লজিক্যাল এবং রিডেবিলিটি মেইনটেনেবিলিটি ইস্যুগুলোকে সলভ করতে পারে, বাট রান টাইম কোনো ইস্যু কিন্তু কোনোভাবেই কিন্তু কোড ইন্সপেকশন সলভ করতে পারে না। দ্য পারফরমেন্স বটলনেক, মেমোরি লিক, কনকারেন্সি প্রবলেম অফেন রিকোয়ার ডাইনামিক অ্যানালিসিস অর টেস্টিং rather than static code review. সুতরাং আলটিমেটলি পারফরমেন্স বটলনেক কোথায় গিয়ে পারফরমেন্স আর হবে না, যেটাকে আমরা স্ট্রেস টেস্টিং দিয়ে আমরা ঠিক করি। আমরা অলরেডি আমাদের লেকচার সিরিজে রয়েছে মেমোরি লিক হচ্ছে কিনা, কোনো কনকারেন্সি প্রবলেম হচ্ছে কিনা, হ্যাঁ মানে একই জায়গায় যদি মাল্টিপল লোকরা কাজ করতে যায় সেখানে কনকারেন্সি ইস্যু চলে আসছে কিনা, এরকম ধরনের জিনিস কিন্তু আমরা এই স্ট্যাটিক কোড রিভিউ করে বা ইন্সপেকশন করে কিন্তু আমরা কখনোই কিন্তু এটা ভালো হয় না। এর জন্য একটা প্রফেশনাল টেস্টিং ফেজ লাগে, যেখানে টেস্টিং করেই এই জিনিসপত্রগুলো কিন্তু ভালো করা যেতে পারে। তো জাস্ট এখান থেকে আইডিয়াস গুলো নিলাম কি কি জিনিস হতে পারে আর কি কি জিনিস হতে পারে না, কোথায় তার অ্যাডভান্টেজ কোথায় তার লিমিটেশনস বলতে পারো। এবার আমরা লাস্ট পয়েন্টে যে লিমিটেশনস গুলো দেখলাম সেটাকে কিভাবে আমরা এটাকে রিডিউস করতে পারি সেটা আমরা এখান থেকে দেখবো। ইউজ অটোমেটেড টুল, তাহলে এখানেই বড় কথা চলে আসলো যে অটোমেটেড টুল ইউজ করো, ম্যানুয়াল সব জিনিসটা ম্যানুয়াল না করে একটু অটোমেশন ইউজ করো। কম্বাইন ম্যানুয়াল ইন্সপেকশন উইথ স্ট্যাটিক অ্যানালাইসিস টুল টু ডিটেক্ট সিনট্যাক্স এরর, সিকিউরিটি ভালনারেবিলিটিস এন্ড পারফরম্যান্স ইস্যু। মানে ম্যানুয়াল ইন্সপেকশন করছো কোনো অসুবিধা নেই, বাট কিছু স্ট্যাটিক অ্যানালাইজ টুল ইউজ করো যেখান থেকে আমরা সিনট্যাক্স এরর গুলো আমরা পেয়ে যাবো, সিকিউরিটি কোনো গ্লিচ থাকলে পেয়ে যাবো, বা পারফরম্যান্স ইস্যু গুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এগুলো ইউজ করো, তাতেই তোমার ভালো হবে। সেট ক্লিয়ার গাইডলাইন্স, এটা গাইডলাইন সেট করে নাও। এস্টাবলিশ রিভিউ চেকলিস্ট টু এনশিওর কনসিস্টেন্সি অ্যান্ড রিডিউস ওভারসাইট, তাহলে গাইডলাইন সেট করে নাও যেখানে তোমাদের কনসিস্টেন্সিটা মেনটেন থাকবে, যে চেকলিস্ট থাকবে যেখানে তুমি এটা মাথায় রাখছো যে ভাই এই জিনিসগুলোই করা হচ্ছে, এটা কনসিস্টেন্ট থাকলো। আর এই যে ওভারসাইট মানে অলক্ষ্য করে বেরিয়ে গেছি, মানে আমি লক্ষ্য করিনি এই কথাটা যে বলি, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। টাইম ম্যানেজমেন্ট চলে আসবে। লিমিট রিভিউ সেশন টু শর্ট, ফোকাস ডিসকাশন টু অ্যাভয়েড ফ্যাটিগ। রিভিউ সেশনটা ছোট করে রাখো, অত বেশি বড় রাখলে হবে না, ছোট ছোট রাখো, টাইম ম্যানেজ চলবে। আর এই যে ফ্যাটিগ মানে যে আমাদের মাথা ব্যথা করছে, টায়ার্ড হয়ে গেছি, তাহলে এরকম গল্প হবে না, তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু অনেকটা কমে যাবে বলতে পারো। এনকারেজ আ পজিটিভ রিভিউ কালচার, এই যে যেটা প্রবলেমটা বলেছিলাম না, উল্টো পাল্টা কথা বলবে, এই যে কোন কলেজ থেকে পড়াশোনা করতে তুমি এরকম কোড লেখো, তো ওরকম করলে হবে না, ভালোভাবে কথা বলতে হবে। ফোকাস অন ইমপ্রুভিং কোড রাদার দ্যান ক্রিটিসাইজিং ইন্ডিভিজুয়াল টু প্রিভেন্ট কনফ্লিক্ট। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখো যে তোমরা ভালোভাবে কথা বলো যে ভাই তুমি এইভাবে কোড লিখো না, এটা লিখলে কিন্তু ভালো হবে না। রাদার দ্যান এটা বলে তুমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছো তুমি এরকম কোড লেখো, এরকম বললে হবে না, এটা মানুষের শুনতে খারাপ লাগবে। এটা ভালোভাবে একটা কথা বলো যাতে আলটিমেটলি সেই তার ভুলটা বুঝে সেটাকে সে ঠিক করতে পারে, রাদার দ্যান কোনো ঝগড়া ঝামেলা না করে জিনিসটাকে ঠিক করতে পারে। এটাই এরা এই জিনিসগুলো যদি করতে পারো, অনেকটা কোড ইন্সপেকশনের যে লিমিটেশনস গুলো কিন্তু অনেকটা রিডিউস হয়ে যাবে বলে বুঝতে পারা যায়। এই ছিল মোটামুটি আইডিয়া অফ কোড ইন্সপেকশন। আশা করি যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে, তোমরা যেই টপিক গুলো আমি ডিসকাস করলাম মোটামুটি মোর দ্যান এনাফ টু রাইট এভরিথিং ইন এক্সামিনেশন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।